মেমোরিয়াল তৈরি করছে কালকে দিব জন্মদিন চিল্লা বলা হচ্ছে যে সোর্সগুলো আছে সেই
পেন্সিল আছে, পেন্সিল। আরো বেশি মানে মডিফাইড হয়েছে
পুত্র তাকে হচ্ছে তার নিজের পরিবারের স্টে করতে হবে সেই পরিবারের কল্যাণের জন্য। কিন্তু জুডিশিয়াল ডিসিশন এসে কি করলো, শ্রী বালাসু ভার্সেস কেস বললো যে না, একমাত্র পুত্রকে যদি দত্তক দেওয়া যায় সেটা ভ্যালিড হবে, কারণ শাস্ত্রের যে বিধানগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেকমেন্ডেটরি, নট ম্যান্ডেটরি। একটা হচ্ছে ইউ মে ডু ইট অর নট, আরেকটা হচ্ছে ইউ মাস্ট ডু ইট। ঠিক আছে, তো বলা হচ্ছে শাস্ত্রের যে বিধান সেটা যেহেতু ম্যান্ডেটরি না, সেক্ষেত্রে একমাত্র পুত্রকে দত্তক দিলে সেটা বলতে হবে। এই যে শ্রী বালাসু ভার্সেস কেস কি করেছে, একটা কনফিউশন করেছে না, একটা প্রিন্সিপাল এস্টাবলিশ করেছে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আরো অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো কেস পাবে। শ্রী বালাসু একটা মেইন কেস, তারপরে প্রসাদ ভার্সেস মুস্তফা বাপুই, তারপরে কালেক্টর অফ মাদুরা ভার্সেস মুত্তুরামালিঙ্গ, এরপরে রয়েছে ট্যাগর ভার্সেস ট্যাগর কেস খুব ফেমাস, যেটা বলা হয়েছে যে শুধুমাত্র ধর্মান্তরের কারণে কাউন্ট রাখিকার রেগুলারিটি বঞ্চিত হবে না। তো মোট কথা হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমরা অ্যানসার সোর্সগুলোতে কোনো সমাধান পাচ্ছি না, রাইট? অ্যানসার সোর্সগুলো সেটা নিয়ে কিছু বলে, সেখানে কি হচ্ছে জুডিশিয়ারি আছে, জাজেসরা এসে কি করছে, তারা কমিটিতে সাহায্য নিয়ে তারা ফার্স্টগুলো হচ্ছে সেখানে একটা জাস্টনেস, ফেয়ারনেস, রিজনেবলনেসের ভিত্তিতে তারা একটা রায় দিচ্ছে, তারা সেই জিনিসটা স্যাটেল করছে। এক নম্বর কোনো কিছু নেই। আরেকটা হচ্ছে আছে কিন্তু কনফিউজিং, বোঝা যাচ্ছে না, যেমন শ্রী বালাসু কেসের কথা বলবো, এটা খুব ক্লিয়ার না, তাহলে কি করছে জুডিশিয়ারি সেটাকে ক্ল্যারিফাই করছে। তাহলে জুডিশিয়াল ডিসিশন কখনো মডিফাই করছে, কখনো ক্ল্যারিফাই করছে, আবার কখনো কিন্তু সুপারসিড করছে। আবার অনেক সময় অনেক যে হিন্দু লয়ের যে এক্সিস্টিং প্রিন্সিপাল রয়েছে সেগুলোকে হচ্ছে সুপারসিড করছে। সো এইভাবে করে যে ডেভেলপমেন্টটা হয়েছে জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে, যে ডেভেলপমেন্টটা হয়েছে সেই ডেভেলপমেন্টগুলো, সেই ডিসিশনগুলো পরবর্তী কেসে কিন্তু বাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? বেসিক্যালি কিন্তু বাইন্ড আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 111 এ বলা আছে যে আমাদের হায়ার কোর্টে যে ডিসিশনগুলো দিবে লোয়ার কোর্ট হচ্ছে সেই ডিসিশনগুলো মানতে বাধ্য থাকে। সো এরকম অনেকগুলো জায়গায় জুডিশিয়াল ডিসিশন যেগুলোকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। ঠিক আছে, ইমপ্রুভ করেছে। একটা হচ্ছে যেমন অ্যাডাপশনের কথা বললাম, তারপরে অনেকগুলো ক্ষেত্র আছে। আমরা যেমন ধরো একটা জুডিশিয়াল ডিসিশন আছে যেখানে বলছে আগে জুডিশিয়াল ডিসিশনের আগে মনে করা হতো যদি কোনো বাবা মারা যায় তবে সেই বাবার ঋণ ছেড়ে দিতে পারতো, ডাজন্ট ম্যাটার সে কি বাবার প্রপার্টি ইনহেরিট করেছে নাকি করেনি। কিন্তু জুডিশিয়াল কিছু বলল না, এখানে একজন ছেলের মানে কিডনি দেওয়ার দায় যতটুকুই থাকবে, যতটুকু সে বাবার প্রপার্টি ইনহেরিট করছে, যদি সে ইনহেরিট না করে তবে মানে সেটা না, আর যতটুকু প্রপোর্শনের তাকে হচ্ছে সেই প্রপার্টি দিতে হবে, তার পার্সোনাল যে আর্নিং সেখান থেকে দেওয়ার কোনো সুযোগ নেই। তো এইভাবে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের জন্য যারা যখন করেছে কাজ করছিল তখন হচ্ছে অনেকগুলো প্রিন্সিপাল ডেভেলপ করেছে হিন্দু ধর্ম, যেগুলো জুডিশিয়াল প্রেসিডেন্টকে মর্যাদা পেয়েছে। এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফ্লুয়েন্স। ঠিক আছে, সো জুডিশিয়াল ডিসিশন কখন আসবে সেই বিষয়গুলোকে যখন আমরা অ্যানসার সোর্সে কোনো সমাধান পাচ্ছি না, অথবা সমাধান থাকলেও সেখানে অ্যাম্বিগুইটি রয়েছে, অথবা সেটা আনরিজনেবল, তখন যখন জাজদের অ্যাপ্রোচ করা হচ্ছে, জাজরা অন্যদের সাহায্য নিয়ে সেই সমাধানটা যখন সেই সমস্যাটি যখন সমাধান করেছে তখন সেটা একটা প্রেসিডেন্টের মর্যাদা পাচ্ছে। এটা বলতে গিয়ে জাজরা কখনো সূত্রকে মডিফাই করেছে, কখনো ক্ল্যারিফাই করেছে, কখনো সুপারসিড করেছে। ঠিক আছে, সো দিস ইজ হাউ জুডিশিয়াল ডিসিশন ওয়াজ ডেভেলপড। এখানে শ্রী বালাসু কালেক্টর মাদুরা ভার্সেস মুত্তুরামালিঙ্গ, তারপরে হচ্ছে হনুমান প্রসাদ অনেকগুলো কেস রয়েছে। আমরা বিভিন্ন চ্যাপ্টার পড়ার সময় কেসগুলো ডিটেলস করবো, আমি এখন কেসগুলো ডিটেলসে যাচ্ছি না। এই কেসগুলো আমরা যখন প্রথম দেখবো জুডিশিয়াল ডিসিশন কিভাবে চেঞ্জ করেছে, কিভাবে পুত্রকে ডেভেলপ করতে সাহায্য করেছে। এবার আসবো লেজিসলেশন।
আগেও মানে এই ডেভেলপমেন্টের আগেও কিন্তু ইয়ে ছিল, মানে গ্রিনারি যে বিষয়টা ছিল, কিন্তু এখানে কতগুলো সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এক একটা জায়গায় ছিল আর কিছু জায়গায় সেটা ছিল। ঠিক আছে, এই সমস্যাগুলো দেখা গেছে। এখন লেজিসলেশন এই আইনগুলোকে কিভাবে পরিবর্তন করেছে, এই যে স্ট্যান্ডার্ড ছিল, এই স্ট্যান্ডার্ড লঙ্ঘনকে একটা ইউনিফর্মিটিতে নিয়ে আসা এই কাজটা করেছে লেজিসলেশন। এবং অনেকগুলো আইন পাস হয়েছে যেখানে প্র্যাকটিক্যালি ইমপ্লয়ারকে জুডিশিয়াল ডিসিশন যেভাবে ডেভেলপ করেছে ঠিক সেইভাবেই হচ্ছে লেজিসলেশন ডেভেলপ করেছে। কতগুলো পার্টিকুলার এরিয়া, যেমন ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা বিশাল ডেভেলপমেন্ট দেখবে লেজিসলেশনের মাধ্যমে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা বড় ডেভেলপমেন্ট দেখবে লেজিসলেশনের মাধ্যমে। এবং উইমেন্স রাইটের ক্ষেত্রে এরকম অনেকগুলো লেজিসলেশন রয়েছে যেগুলো কিন্তু লকে রিমার্কেবলি মডিফাই করেছে, চেঞ্জ করেছে, তারপরে ক্যারি নিয়ে এনেছে। এরকম একটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবগুলো আইনের দেখবো না, কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আইনগুলো ব্রিটিশ পিরিয়ডে এসেছে এবং এগুলোকে ডেভেলপ করেছে তার কিছুগুলো, তার কতগুলো লেজিসলেশন আমরা দেখবো। যেমন শুরুতে রয়েছে গার্লস ডিসেবিলিটিস রিমুভাল অ্যাক্ট 1860।
আইনটা খুবই ভালো, সব কিন্তু বিফোর নিয়ে রিকগনাইজ করেছে, কিন্তু এই আইনটার কিছু ব্যাড ইফেক্ট ছিল। বলতো তুমি কি মনে করতে পারবে কি? আমি একটু দিচ্ছি, সেটা হচ্ছে ব্রিটিশ লেজিসলেশন যারা তারা তো আমাদের দেশের রিলিজিয়ন সম্পর্কে জানতেন না, না জানার কারণে তারা যখন এই আইনগুলো হচ্ছে আশপাশে কিছু সমস্যা তৈরি হচ্ছিল। এই আইনটা খুবই পজিটিভ একটা আইন, এই আইনটা খুবই পজিটিভ একটা আইন, এটা অনেক বড় একটা রাইট রিকগনাইজ করেছে, কিন্তু এই রাইটের ছোট কিছু লুপহোলস আছে, সেটা কি বলবো? স্বামী মারা যাওয়ার পর রাষ্ট্রপতি যদি একবার তার কাছে চলে আসে, সেটা আপনার যদি আবার বিয়ে করে সেটা ফেরত যাওয়ার বিষয়টা একটা প্রবলেম। হ্যাঁ সেটা তো আছে, সেটা ছাড়াও আমি এটা তো অবশ্যই প্রবলেম। হ্যাঁ এটা ছাড়াও আমি বলেছিলাম যে ব্রিটিশ রুলারদের আমাদের দেশের এই মানে পরিস্থিতি সম্পর্কে না জানার কারণে কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে তারা যখন কাজ করেছে, সেই চ্যালেঞ্জটার কথা আমি বলেছি। সেটা হচ্ছে এরকম, ওই যে বললাম দু একটা জায়গায় কাস্টমারলি বিধবা বিয়ে রিকগনাইজ ছিল, মানে উইডোজ ডিভাইসটা রিকগনাইজ ছিল, কিন্তু সেই এলাকাগুলোতে একই সঙ্গে তার রাইট টু প্রপার্টিটা কিন্তু সিজ করা হয়, যে রিম্যারেজের সঙ্গে তার প্রপার্টির অধিকারটাও থাকতো। কিন্তু এই আইনটা এসে স্পেসিফিকলি যখন বলল যে যদি কোনো হিন্দু বিধবা পুনর্বার বিয়ে করে তবে তার আগের হাজবেন্ডের সম্পত্তি থেকে তার অধিকার চলে যাবে, তাহলে কি হলো? এখন মানে তার হচ্ছে যে আইনটা তাকে দেওয়া হচ্ছিল, নোটিশ যেখানে দেওয়া হচ্ছিল না আইন তারা পেল, কিন্তু যেসব এলাকায় মহিলারা এই অধিকারটা করে আসছিলেন তাদের ক্ষেত্রে কি হয়েছে, তারা একটা রাইট যেটা অলরেডি রিকগনাইজ ছিল সেটা থেকে তারা বঞ্চিত হতো। যদি ওটা কোনো স্মল কমিউনিটিতে যদি হয়, সো এখানে আইনটা এরকম হতে পারতো যে যারা করে আসছে তাদেরটা এফেক্ট না করে এরকম একটা নন আন্ডারস্ট্যান্ডিং লস বলে এরকম একটা করে দেওয়া যেত, তাদের মধ্যে হচ্ছে তাদের স্বার্থটাও রক্ষা করবে। সো এইটা হচ্ছে চ্যালেঞ্জ, মানে আমরা যখন আমাদের দেশে কোনো আইন
কনটেক্সট অনুযায়ী হতে হবে কি ব্যাকগ্রাউন্ডটাকে সাথে লেজিসলেশনটা অবশ্যই ফিট করতে হবে। এরপর রয়েছে ইফেক্টিভ সিম্বল অফ ডিসএবিলিটিস অ্যাক্ট 1928। বলতো 1928 এর আগে কি হচ্ছে রিমুভাল অফ ডিসএবিলিটিস অ্যাক্ট। কি হচ্ছে এটা বলেছি আমি তোমরা কি জানো? বলো এটা আমরা ইংলিশে পড়ার সময় বহুবার বলা হয়েছে ইফেক্টিভ সিম্বল অফ ডিসএবিলিটিস অ্যাক্ট এটা আমি বলবো না। সাধারণত আমি বলি শুরুতে কারণ কোনো ব্যাচকে শুধু ইন্টেলিজেন্স পড়ানো হয় না। তোমরা যেহেতু আগে ইন্টেলিজেন্স পড়েছো তোমরা এই অ্যাঙ্গেলের কথা বারবার এসেছে ইফেক্টিভ সিম্বল অফ ডিসএবিলিটিস অ্যাক্ট।
বুঝছি না, একটু তাড়াতাড়ি শেষ করি। প্রায় 10টা বাজে। কিন্তু কেস অফ প্ল্যানেট অ্যাক্ট 1913 এই অ্যাকচুয়ালি কি হয়েছিল বলি? হিন্দুদের মধ্যে মানে হিন্দু লয়ের একটা ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন হচ্ছে কিন্তু জয়েন্ট ফ্যামিলি কোপার্সিনারি। ঠিক আছে, এখানে কোপার্সিনারি যে কনসেপ্ট ওখানে বলা হতো যে কোপার্সিনারি কোনো একজন মেম্বার যদি কোনো প্রপার্টি আর করবে নিজের স্কিলের মাধ্যমে তবে সেই প্রপার্টি হচ্ছে কমন প্রপার্টি হয়ে যেত। তার মানে হচ্ছে অন্য নাম হচ্ছে সেটার একটা অংশীদার। কিন্তু এই আইনের মাধ্যমে বলা হচ্ছে 1930 সালের কেস অফ প্ল্যানেট অ্যাক্টের মাধ্যমে বলা হচ্ছে যদি কেউ নিজের স্কিল দিয়ে ইন্ডিভিজুয়াল প্রপার্টি আর করে তবে সেটা তার নিজের প্রপার্টি হবে, সেটাকে কোনোভাবেই কি করা যাবে না, সেটাকে কোনোভাবেই জয়েন্ট প্রপার্টি বলা যাবে না। এটা হচ্ছে একটা বিষয়। সো এটা কিন্তু কেস প্ল্যানেট অ্যাক্ট 1930 একটা এই আইনটা কিন্তু অনেক অংশে হচ্ছে মডিফাই করেছে। ঠিক আছে, বিশেষ করে বিকাশের আলোচনায় যে কোপার্সিনারি কনসেপ্টটা ছিল সেখানে বলা হতো কোনো একজন মেম্বার নিজের স্কিল দিয়ে যদি কিছু আর্ন করে তবে সেটা জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি কোপার্সিনারি প্রপার্টির অংশ হয়ে যায়। এই আইনে এসে হলো নিজের স্কিল দিয়ে কেউ যদি কিছু আর্ন করে সেটা তার নিজের পার্সোনাল প্রপার্টি হবে, সেটা জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি হবে। Hey, but that's এরপর রয়েছে পাগল। টু উইমেন্স রাইটস প্রপার্টি অ্যাক্ট 1937। এটা তোমরা কেন আমাকে বলো, হোয়াট ইজ দ্যাট? দি হিন্দু উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937। দি হিন্দু উইমেন্স রাইট টু প্রপার্টি অ্যাক্ট 1937। All of these are খুবই right. কি বলবো, খুবই Women's rights to Hindu Women's Right to Property Act 1937. Provided for এটা একটা ছিল, অ্যাক্টিভ এটা একটা ছিল, আরেকটা বড় মৃত হাজবেন্ডের প্রপার্টিতে আগে যেটা ছিল সেটা হচ্ছে বিশেষ করে একমাত্র ছেলে যদি হতো তবে ওই ছেলের সঙ্গে মায়ের অধিকার পাওয়ার কোনো সুযোগ ছিল না। প্র্যাকটিক্যালের আগে বলা হতো ছেলে মাকে বেঁচে গেছে, ছেলের একটা রায় বুঝবে মাকে বেঁচে গেছে, তার মৃত স্বামী তার সম্পত্তি থেকে কিন্তু উত্তরাধিকার পেতেন। 1935 সালের আইন এসে বলছে তিনি শুধু সম্পত্তির বাপের চাকরি না, উনি চাইলে তার ছেলের বিরুদ্ধে পার্টিশনের জন্য মামলা করতে পারবেন। ধরো তার হাজবেন্ড মারা গেছে, তার ছেলে সমস্ত প্রপার্টি অকুপাই করে রেখেছে, এখন সেই প্রপার্টিটা তার যে অংশ সেই অংশ তিনি ভাগ করে নিতে চান। প্রপার্টিটা যেটা ভাগ করা হয় তিনি যেটা তার অংশটা পান সেই জন্য তিনি মামলা করতে পারবেন। এই 1931 সালের আইন প্রতিবাদী কংগ্রেস করছে স্পেসিফিকলি বলছে the mother files suit against her only son to realize inheritance ঠিক আছে। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অভিযোগ। ঠিক আছে, তো এভাবে করে এই কটা ইম্পর্টেন্ট লেজিসলেশনের আমরা তো বলেছি, আরো অনেক লেজিসলেশন আমরা বিভিন্ন চ্যাপ্টার পড়াশোনা করব। এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট লেজিসলেশন, এগুলো ইনক্লুডে ডেভেলপ করেছে। এগুলো কিন্তু মডিফাই করেছে কখনো ক্যারিফাই করেছে, কখনো সুপারসিড করেছে। তো এইভাবে হচ্ছে এই লেজিসলেশনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সোর্স। এখানে একটা জিনিস মনে রাখবে যে 1947 পরে ইন্ডিয়াতে রিমার্কেবল ডেভেলপমেন্ট হয়েছে। 1955 ও 1956 কিন্তু আইনে
ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে আছে কিন্তু আরেকটা অ্যাডজেক্টিভ না, তোমাকে ইট রিকোয়ার্স মোর, তখন তুমি মানে চার্জের যে রিজনেবল মিন রয়েছে, যে অ্যাফিশিয়েন্ট রয়েছে, মানে ইট জাস্টিস কনসেপ্ট হচ্ছে সেটা রিজন জাস্টিস প্রিন্সিপালস অফ ইকুইটি, যখন সেটা অ্যাপ্লাই করে তখন হচ্ছে ইকুইটি জাস্টিস গুড কনসিয়াসনেস তৈরি হয়। এটা কিসের উপরে বেস করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অ্যানালজি। একই রকম প্রবলেম আগে কোড সলভ করেছিল, কোড যে রিজন দিয়েছিল সেটার সঙ্গে একটা অ্যানালজি দেখে, একটা সিমিলারিটি দেখে জাজ হচ্ছে সেই বিষয়টা নিষ্পত্তি করবে। এভাবে হচ্ছে ইকুইটি জাস্টিস কনসেপ্টে তৈরি হয়। এটা শুধুমাত্র কিন্তু ল নয়, যে কোনো লয়ের ক্ষেত্রে এটা একটা ওয়েল এস্টাবলিশ প্রিন্সিপাল যে দুটো ক্ষেত্রে একটা হচ্ছে কোনো প্রচলিত ল নেই, যদি দুই নাম্বার হচ্ছে যদি তৃতীয় থাকে সেটা অ্যাডিকুয়েট, সেই ক্ষেত্রে একজন জাজ কিভাবে বিচার করবে, সেটাই হচ্ছে ইকুইটি জাস্টিস কনসেপ্ট। এটা হচ্ছে রিজনেবল ফেয়ারনেস, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু যখন রায়টা দেবে তখন কি হচ্ছে ইকুইটি জাস্টিস এবং কনসেপ্টটা তৈরি হচ্ছে। এখানে ডায়গন অ্যানালজির কথা যেটা বললাম, সামনে প্রিন্সিপাল থাকে একটা অ্যানালজি, এখন একটা জিনিস তো আকাশ থেকে আসতে পারবে না, তাই না? একটা অ্যানালজি তৈরি করতে হবে তোমার প্রিভিয়াস কেসের সঙ্গে। এখানে ডায়গন ভার্সেস ডায়গন কেসে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কিভাবে হচ্ছে অ্যানালজিটা তোমাকে তৈরি করতে হবে। সেটা হচ্ছে the duty of the court dealing with a case new in instance, কিন্তু শোনো এটা আছে সব জায়গায়, the duty of a court dealing with a case new in instance to be governed by the established principles and the analogies which have heretofore prevailed in the like cases. এখানে কারণ হচ্ছে যখন এরকম কেস জাজ ফেস করে তখন তিনি অ্যানালজির দিক থেকে রিজন গুড কনসিয়াস এর দিক থেকে হচ্ছে তাকে রায় দেন। এখন কোনো একটা রিমেইনিং প্রিন্সিপাল কোনো ল এর আমি সেটাকে ছেড়ে টাকা হবে না, সেটাকে নতুন প্রবলেম সলভ করতে হবে, প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেটাকে হচ্ছে গাইড করছে ইকুইটি জাস্টিস এন্ড গুড কনসিয়াস। মনে রাখবে যেখানে স্পেসিফিক ল রয়েছে, যেখানে স্ট্রেস ল রয়েছে, যেখানে স্পেসিফিক ল রয়েছে, এক্সপ্রেস ল রয়েছে, সেখানে কিন্তু তুমি এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি বলতে পারবে না যে এই লটা রিজনেবল না, তোমাকে যেটা করতে হবে, ধরো একটা আনরিজনেবল লয়ের আন্ডারে তুমি জাজ গাইড দিচ্ছ, তোমাকে যেটা করতে হবে তুমি মানে লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্টের জন্য ওয়েট করতে হবে, কিন্তু তুমি এখানে ইকুইটি জাস্টিস কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে, তবে এখানে অনেকগুলো ব্যাপার আছে, যেমন কনস্টিটিউশনাল কোড এগুলো নিয়ে ফাইল, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কনস্টিটিউশনাল ইস্যু দ্যাট ইজ ডিফারেন্ট। এত মানে ওই জায়গায় গিয়ে ওদের কনফিউজ করছি না, আমি বলছি মানে জুডিশিয়াল, লোয়ার জুডিশিয়াল যখন কোনো রায় দিয়ে থাকে তখন হচ্ছে লেজিসলেশন একটা পার্টিকুলার বিষয়ে যদি লেজিসলেশন থাকে তাকে সেটা ফলো করতে হবে। যদি লেজিসলেশন না থাকে অথবা লেজিসলেশন অ্যাম্বিগুয়াস থাকে তো কিছু না, সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে কোর্ট ইন্টারপ্রিটেশন করতে পারে। যখন কোনো অ্যাম্বিগুইটি থাকে তো তখন ব্যাখ্যা করতে এবং ব্যাখ্যা করতে বেসড
ম্যাম So, আমরা এই তিনটা order source পেয়েছি, judicial decision, legislation, schools of বলো না বলো রোল নম্বর লিখে ফেলবো I want you to be on time. Please try to be